তারপর ওটা একটা কাগজ টেনে নিয়ে সোজা রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। হ্যাঁ, রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। কতদিনের চাকরি তখন? কতদিন, 77, 78, 79, 3-4 বছর, 4 বছরের। যোধপুর পার্ক গার্লস স্কুলে একটা কোনো ঘটনা ঘটেছিল। এটা খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। এমন এমন মামলা তিনি তদন্ত করেছেন যা শুনলে শিউরে উঠতে হয়। হেতাল পারেখ। শরীরে, সারা শরীরে ইনজুরি, ব্লিডিং চারপাশে। একটা দোলনা ছিল, ওই দোলনাতে পর্যন্ত রক্ত। অটোপসি রিপোর্টে কতগুলো আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল? মাল্টিফ্লোর। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে অনেক বিতর্ক হয়, অনেক কথা হয়, কি হয়, কিন্তু আপনি কতটা কনফিডেন্ট? স্টোনম্যান কি আপনি মনে করেন আপনাদের ব্যর্থতা? আমরা সত্যি এটা পারিনি, এটা স্টোনম্যানটা এক্স্যাক্টলি বলা সম্ভব না ডিটেক্টেড কিনা। আজ কেস ডায়েরিতে আমাদের এমন একজন অতিথি যিনি কলকাতা পুলিশে চাকরি করেছেন দীর্ঘদিন। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর থেকে ডিসি পর্যন্ত পৌঁছেছেন তার নিজের কর্মদক্ষতার মাধ্যমে। এমন এমন মামলা তিনি তদন্ত করেছেন যা শুনলে শিউরে উঠতে হয়। সুজিত মিত্র ডিসি স্পেশাল ব্রাঞ্চ হিসেবে রিটায়ার্ড করেছেন। তিনি আজকে আমাদের কেস ডায়েরির অতিথি। নমস্কার, আপনাকে স্বাগত। কীভাবে পুলিশের চাকরিতে এলেন, বা হঠাৎ করে পুলিশের চাকরিতে এলেন কেন? তা ঠিক পুলিশের চাকরি করবো বলেই যে পুলিশে এসেছি ঠিক সেইটা ভেবে পুলিশে আসেনি। ন্যাচারালি পড়াশুনো করার পরে একটা চাকরি করতে হবে, বিভিন্ন পরীক্ষা দিচ্ছি। তার আগে আমি একটা চাকরিও পেয়েছিলাম, চাকরি করতাম। তো সেখানে কোনো কারণেই একটা মানে কর্তৃপক্ষের সাথে আমার ঠিক মতের মিল হতো না। আমি তখন সেটা চলে আসি। ইন দ্য মিন টাইম অনেক বন্ধু মিলেই আমরা পরীক্ষা দিলাম। তারপর হঠাৎ দেখি একদিন কল লেটার এসে গেল। আমি এক্সপেক্টও করিনি। বাই দিস টাইম আর পড়াশোনা করবো বলে ঠিক করছি। তো যাবো কি যাবো না এই ভাবছি, এই করতে করতে ঠিক আছে চলে যায়, একবার ইন্টারভিউ দিয়ে আসি। এই যে চাকরি শুরু করলেন, এমন কোনো অভিজ্ঞতা আছে যা খুব গুরুত্বপূর্ণ, মানে ভোলা যায় না এরকম কোনো অভিজ্ঞতা? কিছু একটা ডেফিনেটলি ঘটেছিল। সেটা হচ্ছে একবার আমরা এই যে ডিসিপ্লিনটা খুব মেনটেন করতাম, যেটা আমি ছোটোবেলা থেকে আমরা বাড়িতে শিখেছিলাম, সেটা মেনটেন করতে গিয়ে দেখলাম যে কিছু বিরোধিতা হচ্ছে। তো হঠাৎ মনে হলো যে এত যদি বিরোধিতা হয় তাহলে তো ঠিক না। তো আমি ভাবলাম ঠিক আছে, যদি এগুলো স্ট্রিক্ট এবং ডিসিপ্লিন যদি মেনটেন না করা যায় তাহলে ফোর্সে কিছুই থাকবে না। ঠিক। তো আমি তখন আমি টালিগঞ্জ পুলিশ স্টেশনেই কর্মরত। 79ই হবে আমার, কি মনে হলো 79 কি 80 হবে, আর তো মনে নেই এক্স্যাক্টলি। তো মনে হলো যে না, ওটা একটা কাগজ টেনে নিয়ে সোজা রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। হ্যাঁ, রেজিগনেশন লেটার দিয়ে দিলাম। কতদিনের চাকরি তখন? কতদিন, 77, 78, 79, 3-4 বছর, 4 বছরের। মানে এখানেও আবার সেই না, ভালো লাগলো না এটা যে যেটা করতে কি হবে। হয়েছিল? সাবঅর্ডিনেট কাউকে শাস্তি দিয়েছিলেন বা কিছু হয়েছিল? না, যেটা আমি কিছু সাবঅর্ডিনেটকে, যেগুলো আমি তাদের ফল্টসগুলোকে আমি আইডেন্টিফাই করে তাদের মানে অর্ডারলি রুমে যাওয়ার জন্য, তখন অর্ডারলি রুমটা নিত সাধারণত। আমরা যদি ডিফল্ট করি সেই অর্ডারলি রুমগুলো নেওয়া হতো, নিতেন আমাদের ডিভিশনাল যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকতেন। তো আমি জানি ডিফল্ট করে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাখবে। এর মধ্যে যাই হোক, মানে এটা হলো। এর মধ্যে একটা আমাদের তো ছিল, কর্মচারী সংগঠন ছিল। তাদের কেউ আসলেন একদিন, এসে বললেন যে আপনি এগুলো ঠিক করছেন না। আমি যেটা মনে করেছি সেটা ঠিক করি। মানে চমকালেন আপনার? না, ঠিক চমকানোর কথাটা না, মানে তারা বলতে চাইলো যে এটা না করলেই হয়, দে আর অল মানে পুয়ার পেড কনস্টেবলস, এটা যদি আপনার একটু একটু চিন্তাভাবনা করেন। আমি বললাম ডিসিপ্লিনের সাথে আমি কম্প্রোমাইজ করব না। তখনই আমার মনে হলো যে ঠিক আছে, যদি এইভাবে কাজ করতে হয় তাহলে না কাজ করাই ভালো। দিয়ে দিলেন রেজিগনেশন? আমি রেজিগনেশন দিয়ে দিলাম। অ্যাকসেপ্ট হলো? না, এই রেজিগনেশনটা তো আমাদের নর্মালি কিন্তু একটু এনরুটেড হয়ে যায়। ঠিক। কেন ওসি ফরওয়ার্ড প্রপার করলেন চ্যানেল, ডিসি, হ্যাঁ। তখন ডিসি সাউথের কাছে চলে যায়। ডিসি সাউথ আমাকে ডাকলেন অর্ডারলি রুমে, আমি গেলাম। বলো আপনি রেজিগনেশন দিতে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ স্যার, আমি এই কারণে আমি দিয়েছি। বললাম আপনি খুব ভালো কাজ করছেন, রেজিগনেশন দেবেন কেন? কাজ করুন, বাকিটা তো আমি দেখব।
উনি আমার সামনে আমি দেখলাম স্টেট ড্রয়ার থেকে বের করলেন ছেলেগুলো। গেল রেজিগনেশন। বললো আপনি গিয়ে কাজ করুন একদম। এতে কি দম বাড়লো? দম বাড়লো? না, আমি দেখলাম যে আমার ডিসিপ্লিন যে অ্যাটিচিউডটা আছে এটা মেনটেন করতে হবে, সেটার জন্যই আমার মনে হলো যে এই প্রাথমিক যুদ্ধে তো আমি জিতেছি। ফ্যান্টাস্টিক। তো এইরকম এটাই। পরিস্থিতি, এই গন্ডগোলের পরিস্থিতি, সেখানেও দম দেখিয়েছেন? মানে কোনো জায়গায় গিয়েছেন, কোনো ল অ্যান্ড অর্ডার, গুলি ফুলি চালানো? সেটা কিন্তু মানে প্রথম ঘটনাটার সাথে ডাইরেক্টলি ইনভলভ ছিলাম না, কিন্তু আমরা যখন হয় অর্থাৎ টালিগঞ্জ থানাটা বাইফার্কেশন হয়ে ওটা লেক পুলিশ লেক স্টেশন পুলিশ, হয়। হ্যাঁ। এই লেক পুলিশন যতদূর আমরা মনে করতে পারি 79 শেষের দিকে হয়। কিন্তু তখন তো একই বিল্ডিংয়ে চলছে দুটো। একই বিল্ডিংয়ে আমরা কাজ করছি, মানে একটা একটা কি বলবো, একটা ছোট নদীর এপার ওপার, মাঝখানটা হচ্ছে প্যাসেজ। হুম। ওপাশে লেক থানা, এপাশে টালিগঞ্জ থানা। লেক থানা, এপাশে টালিগঞ্জ থানা। কিন্তু ইনিশিয়ালি যেহেতু আমি টালিগঞ্জ থানার সাথে যুক্ত ছিলাম, প্রথমে আমি যখন ওখানে জয়েন করি, তো ন্যাচারালি লেক আর টালিগঞ্জের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। তো তখন একবার সেগুলো খুব ডাইরেক্টলি আমি ইনভলভ ছিলাম না, কিন্তু পরবর্তীকালে সেগুলো অনেক ফেস করতে হয়েছে। সেটা ছিল আমার সম্ভবত নাইট ডিউটি ছিল। হুম। আর তখন আমি আমাদের যে সার্কুলার ব্যারাকটা আছে রেসকোর্সের সামনে, পুলিশ ট্রেনিং কলেজ, ওখানে আমি থাকতাম। তো আমি নাইটে ডিউটি করেছি, সকালবেলা আমাকে জানি। আর লেক থানা যখন ভাগ হয়েছে তখন প্র্যাকটিক্যালি আমার অফিসের সংখ্যা 3-4 জন, কারণ টালিগঞ্জ থেকে ভাগ হয়ে লেকে চলে এসছে। তো ন্যাচারালি সকালবেলা জানি হবে, চেঞ্জ ওভার হবে। ইন দ্য মিন টাইম খবর আসলো যার মর্নিং ডিউটি আসবে সে আসবে, সে সিক রিপোর্ট করে দিয়েছে। আর ঠিক সেই সময়ে কাছাকাছি খবর আসলো যে পঞ্চাননতলা, তখন লেক থানা খুব হট বেল্ট, বিশেষত পঞ্চাননতলা, দাসনগর কলোনি, এপাশে মনোহরপুকুর রোড, এই 3টে জায়গা প্রচণ্ড গণ্ডগোল হতো। পঞ্চাননতলা এক্সেপশনাল, আর এপাশে গোবিন্দপুর। তো তখন কি হলো, হঠাৎ দেখি যে ওই যখন সিক রিপোর্ট আসলো তখন ন্যাচারালি আমাকে কন্টিনিউ করতে হবে, আমি ধরে নিলাম। ইন দ্য মিন টাইম খবর আসলো যে পঞ্চাননতলায় গুলি চলেছে। ওখানে আমাদের পঞ্চাননতলায় একটা ক্যাম্প ছিল, যে ক্যাম্পটাতে কি হতো যে একটা আমাদের ওখানে 2টো বস্তি আছে, একটা 22 নম্বর বস্তি, একটা 32 নম্বর বস্তি। 32 নম্বর বস্তিটা টোটালি এটা কন্ট্রোল করে কংগ্রেস। তখন তো কংগ্রেস প্র্যাকটিক্যালি সিপিএম ছাড়া আর কোনো দল ছিল না। আর 22 নম্বর বস্তিটা তখন কন্ট্রোল করতো সিপিএম। এই একটা এলাকা দখলের একটা গণ্ডগোল ছিলই। তো আমরা যখন এই ক্যাম্পে যিনি চার্জে ছিলেন সেই সময়, বা এটা ছিল, তখন গণ্ডগোল হওয়াকালীন বোধহয় ওয়্যারলেস সার্জেন্টও চলে গেছিলো। একটা ওয়্যারলেস সার্জেন্ট থাকে আমাদের এরিয়া ওয়াইজ, তারা কোনো গণ্ডগোল খবর পেলে কন্ট্রোল রুম থেকে ডাইভার্ট করে দেয়, চলে যায়। তো ওরা চলে গেছে, সেটা নিয়ে ইন দ্য মিন টাইম দেখি ফায়ারিং হয়ে গেছে। ফায়ারিং মানে পুলিশ ফায়ারিং? পুলিশ ফায়ারিং করে দিয়েছে। আচ্ছা। আমি যাওয়ার আগেই ফায়ারিং হয়ে গেছে। ব্ল্যাঙ্ক ফায়ার? ব্ল্যাঙ্ক ফায়ার না, তাদের 2জন মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, মানে মারা সরাসরি গেছে। ফায়ারিং? হ্যাঁ, সেই মানে এতটাই ম্যাসিভ ছিল? এক্সটেন্সিভ অ্যাটাক হয়েছে 32 নম্বর বস্তিতে। সেখানে ওপারটা টোটালি অ্যাকচুয়ালি সিপিএম সমর্থিত হোক অথবা হুলিগানসদের হোক, এরকম ছিল একটা কি বলবো, একটা খুব নৈরাজ্যের পরিস্থিতি ছিল ওপারটাতে। কারণ ওখান থেকে আক্রমণটা হতো এই দিকটাতে, মানে 55 তলার দিকটায় খুব বেশিরভাগই তাই ঘটতো। আপনি স্পটে পৌঁছলেন, তারপর? আমি তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম ঘটনাস্থল, এইসব যা করে টোরে দেখে ইন দ্য মিন টাইম তখন আমাদের ওসি এবং আরেকজন অফিসার একটা মার্ডার কেসের তদন্তে দক্ষিণ 24 খুব প্রত্যন্ত অঞ্চলে গেছেন আসামি ধরতে। ইন দ্য মিন টাইম ডিসি সাউথ চলে আসলেন ঘটনাস্থলে। ডিসি সাউথ তো সব শুনলেন টুনলেন, ওসির কথা জিজ্ঞাসা করলেন, বললাম। আর
প্রচুর বাড়ি টাড়ি র্যানস্যাক হয়েছে, বোমা পড়েছে, প্রচুর বোমা, ইট পাটকেল চারিদিকে। তো ওসি তখন ডিসিকে বললাম যে এই ঘটনা ঘটেছে, শোনা যাচ্ছে দুজন মারা গেছে। সেটা মারা গেছে কসবা অঞ্চলের দিকটা, আমাদের দিকটাতে কিছু হয়নি, যেহেতু ফায়ারিংটা হয়েছে লেকেলা থেকে কসবা, অর্থাৎ আমাদেরটা হচ্ছে যদি ধরে নিয়ে এটা পশ্চিম দিক, তাহলে ওদেরটা পূব দিক, পশ্চিম থেকে পূব দিকে ফায়ারিং হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল পার্টিরা আসে, তারা বলে এরকম ফায়ারিং করে অন্যায় হয়েছে। পুলিশের কাজ করেছে, তারপর দেখা যাবে কি হবে না হবে। ইন দ্য মিন টাইম জানা যায় সেখানে দুজন মারা যায় কসবা অঞ্চলে। এটা নিয়ে একটা পলিটিক্যাল ভীষণ একটা টার্ময়েল তৈরি হয়, সিচুয়েশান অত্যন্ত কঠিন হয়ে ওঠে, নানান পরিস্থিতি তৈরি হয়। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট একটা প্রেসিডেন্সি কমিশনার একটা এনকোয়ারি কমিশন তৈরি করেন, তার আন্ডারে খুব সম্ভবত একে মজুমদার কমিশনার এনকোয়ারি হয়। তদন্ত তো আমি তখন যা আমি ছিল, আমি তদন্তটা যথারীতি তদন্ত করে নিই। তদন্ত করার পরে পরবর্তীকালে সে তদন্তটা ডিটেকটিভ ডিপার্টমেন্টে অ্যান্টি রোডি সেকশন নিয়ে নেয়। এরপরে তদন্ত কমিশন হয়, তার সে কমিশনের এনকোয়ারি হয় এবং বিশাল যাদবপুর পুলিশ স্টেশনে এনকোয়ারি, তখন কমিশনার ছিলেন নিরুপম সোম সাহেব, তিনি কোশ্চেন অ্যান্সার করতেন। কিন্তু আমাদের যেটা ছিল যে আমাদের ফায়ারিংটা টোটালটাই ছিল, যে পরিমাণে পুলিশ এবং বস্তির, বিশেষত বস্তিটা যেভাবে ধ্বংস হচ্ছিল, একটার পর একটা আগুন জ্বালানো হয়েছে, বোম মারা হয়েছে, সেইখানে পুলিশের গুলি চালানোটা আমার মনে হয় যে খুব যুক্তিযুক্ত ছিল, সেটা আমি অনুধাবন করেছিলাম। হ্যাঁ, সে তো বুঝতে পারলাম। এটা তো আপনি গিয়েছেন, আপনার যাওয়ার আগে গুলি, এবার গুলি হয়ে গেল, সেটাও হলো। ওখানকার লোকদের সাক্ষী সাবুত আসলো। এই যে সাক্ষী সাবুতগুলো, তারা যে প্রত্যেকই সাক্ষী সাবুত তারা যখন দিল যাদবপুর পুলিশ স্টেশনে, যে রুমটাতে আমাদের হয়েছিল, একটা কোর্ট বসেছিল, কোয়াসি যাকে জুডিশিয়াল বলা হয়, সেটাতে কিন্তু তারা প্রত্যেকে পুলিশের কাজে খুব প্রশংসা করেছিল। এমনকি এমন কথাও শুনতে গেছে, যদি পুলিশ গুলি না চালাতো তাহলে আমাদের বস্তি পুরোটাই জ্বলে যেত। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এরকম পরিস্থিতি আপনি বেরিয়ে এলেন, কোনো অসুবিধা কিছু নেই। এবং পরবর্তীকালে কমিশন অফ এনকোয়ারির যে অর্ডারটা হয়, সেটাতে পুলিশ ফায়ারিং জাস্টিফাইড, ঠিক, এটা প্রমাণিত হয়। আমি বলছি নিজের হাতে গুলি চালানো, নিজের হাতে বলেছি তার কিছুদিন বাদেই, মাসখানিক হতে পারে কি, তারপরে ঠিক সেম জিনিস ওখানে ঘটে, আবার একটা গন্ডগোল হয়। আচ্ছা, এইটা যখন হলো তখন আমাদের একটা বড় টিম আমরা নিয়ে গিয়েছিলাম, এবং আমরা যখন টিম নিয়ে গেছি, এত অ্যাটাক হচ্ছে, বোম্বিং এবং 5 গান থেকে ফায়ারিং হতে শুরু করেছে আপনাদের উপরে। কি করলেন? এই করতে করতে আমরা যখন চেস করতে যাচ্ছি, আমরা যখন ফায়ারিং করেছি, আমাদের যে কনস্টেবল যারা ওখানে, ওই পিকেটের কনস্টেবল, তখন ওরা ফায়ারিং করতে চেষ্টা করলো। ফায়ারিং ঠিক যাতে জাস্টিফাইড ফায়ারিং হয়, তা কতগুলো নিয়ম আছে, সেই ফায়ারিংগুলো সেই নিয়ম অনুযায়ী করতে হবে। তো সেটা তো দেখি কিছু করা যাচ্ছে না। ইন দ্য মিন টাইম তো আমি বললাম দেখি, রাইফেলটা আমি নিয়ে নিলাম। আমি ইন দ্য মিন টাইম এত অ্যাটাক হয়েছে যে পেছনে আমার কোনো সহকর্মীরা দেখছি নেই। হঠাৎ এটা অনেকটা পরে অনুধাবন হলো। ফায়ারিং করেছি, পাড়ার ছেলেরাও তখন ইট পাটকেল যা পাচ্ছে মারছে, ওই বস্তির ছেলেরা। এই করতে করতে তখন দেখা গেল, যখন আমি একটা রাউন্ড যখন ফায়ার করলাম, তখন দেখলাম সে ফায়ারিংয়ে কিছু রেজাল্ট হলো না। তখন যে কনস্টেবল ছিল একদম আর্ম পুলিশের, যারা এই আর্ম পুলিশের ওখানে পিকেটেড, বললো স্যার ওই রাইফেল, আমার রাইফেল আমাকে দিন, এবং মারল। সে ফায়ারিংয়ে মরল একজন। ইন দ্য মিন টাইম যে বডিটা যেখানটা পড়েছে, সেটা ইন বিটুইন লেক থানা আর কসবা থানা মধ্যবর্তী অঞ্চলে, ট্রাক লাইনটার কাছে। তো আমি বললাম যে ঠিক আছে, বডিটা তাহলে
অন্তত পক্ষে ট্রেন লাইন যাতে না যায়, ট্রেন যাতে না পাস করে। বাই দিস টাইম তো ট্রেন বন্ধও হয়ে গেছে, যাতে অন্তত আমাদের এলাকায় রাখা যায়, যাতে ট্রেন ওর উপর দিয়ে আবার চাপা না দিয়ে যায়। এই করতে গিয়ে দেখলাম এ তো প্রচণ্ড না। অবস্থা খারাপ। হুম। মানে প্রচুর ছেলে ইট পাটকেল ছোড়া, বোম্বিং করা, পাইপ গানে গুলি চলে। আমি দেখলাম আমি আর বাঁচব না, আমার পেছনে কেউ নেই আর। আমি তখন ওখান থেকে সোজা ওখান থেকে কাকুলিয়া রোডের দিকে পালানো আমি শুরু করেন। পালাতে শুরু করি। এবং তো যাওয়ার পথে তখন এক ভদ্রমহিলা ছিলেন খুবই ভালো, তিনি বললেন এদিক দিয়ে আপনি আর যাবেন না, সোজা এই বাথরুম। ইউনিফর্মেই ছিলেন আপনি তখন? না, আমাদের তখন আমি প্লেন ক্লথেই ছিলাম। আচ্ছা, তখন plain এই cloth। বিষয়ে আমি অ্যান্টিডোডি অফিসার ছিলাম, বেশিরভাগই আমি অ্যান্টিডোডি অফিসার ছিলাম, কাজগুলোও করতাম বেশিরভাগ তারপর সময়। মহিলা কি বললেন? আপনি ইমিডিয়েটলি বাথরুমে ঢুকে যান। মানে এই মহিলা বাঁচালেন আপনাকে? আমি বাথরুমে ঢুকে যাই। অনেকক্ষণ পরে, মিনিট 20-25 বাদে ভদ্রমহিলা বললেন, আস্তে আস্তে দরজা ধাক্কা দিয়ে বললেন, এবার আপনি বেরিয়ে যান, এবার চলেন। গিয়ে আমি যখন ক্যাম্পে গিয়ে পৌঁছেছি, তখন আমাদের কালিগরা বলছে, কী হলো, তুমি এত কোথায়, তোমরাকে খুঁজে পাচ্ছি না আমরা, তুমি কোথায় চলে গেছো? আমি বললাম, আমি তো জানি আপনারা পেছনে আছেন। আমি বললো কিছু হয়েছে? বললো হ্যাঁ, একজন মারা গেছে। তো ইন দ্য মিন টাইম তো আমাদের ডিসিডিডি তখন সম্ভবত কমলেশ বাবু ছিলেন, কমলেশ রায়, তিনি আসেন, আর তদন্ত সবই এই দেখেন। দুটো ঘটনা ঘটলো। এটা ফায়ারিং সম্পর্কিত এই দুটো ঘটনা। যাক, ফাইন। এরপরে যখন তদন্ত কাজে আস্তে আস্তে আরও বেশি জানলেন, বুঝলেন, যোধপুর পার্ক গার্লস স্কুলে একটা কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, এটা খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, যেটা মানে আমার চাকরি জীবনের এই ঘটনাটা খুব ভীষণভাবে নাড়া দিয়েছিল। কারণ যোধপুরে একটা গার্লস স্কুল আছে, যেটা যোধপুর গার্লস স্কুল বলে। ঠিক। সেই সময় কমিশনার ছিলেন নিরুপম সোম সাহেব, তাঁর বাড়িও যোধপুর পার্ক। এবং যোধপুরকে বিশেষ একটা মানে অভিজাত সম্প্রদায়েরা থাকেন ওখানে, প্রত্যেকেই খুব উঁচু পদে, বেশিরভাগ লোক উঁচু পদে চাকরি করেন। সিনিয়র অফিসার্স যারা ছিলেন তারাও ওখানে রিটায়ার্ড লাইফও কাটান। সেই অলিম্পিক টাইমের কোনো প্লেয়ারও ওখানে থাকতেন, দুলাল গো ঠাকুরদা সম্ভবত মোহনবাগানের প্লেয়ার ছিলেন। এবং ওইখানে আমি যখন থানাতে, তখন কিন্তু লেক থানা, যথারীতি লেক থানা, তো যখন আমার ফাইল ডিউটি চলছে দুপুরবেলার ডিউটিতে, তখন দেখি একগাদা মহিলা, কিছু বাচ্চা, এই মহিলাগুলো চিৎকার করছে, কান্নাকাটি করছে, কিছু বাচ্চাগুলো তো প্রচণ্ড কান্নাকাটি করতে করতে থানায় ঢুকছে। খুবই অবস্থা কী বলে নি, বলে আমরা 10 জন মহিলা ছিলেন। ওরা কি করতেন, যেহেতু মর্নিং স্কুল, বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে যোধপুর পার্কের লেকে একটা গাছের তলায় বেদি আছে, এই বেদিতে বসে ওনারা গল্প টল্প করেন। তারপর বাচ্চাদের ছুটি হয়ে যায়, আবার নিয়ে চলে। ওই 12:30 1টার পরে ছুটি হয়, সেই সময় নিয়ে একেবারে বেরিয়ে যান। বেশিরভাগ মহিলাই হচ্ছে গড়িয়া অঞ্চলের দিকে। তো মহিলা তো বাচ্চাগুলো কান্নাকাটি করছে, তো যাই ওদের বুঝিয়ে টুজিয়ে নিয়ে আমি ঘটনাস্থলেও চলে যাই, পুলিশ টুলিশ নিয়ে চলে যাই। গিয়ে এর মধ্যে এই মহিলা যিনি এসেছিলেন তার একটা স্টেটমেন্টও আমি লিখে ফেলি, লিখে কেস স্টার্ট করে দিয়ে বেরিয়ে যাই ওনাদের নিয়ে। ঘটনাস্থল দেখা টাকা হলো। ইন দ্য মিন টাইম খবর আসলো কমিশনার সাহেব আসবেন। আচ্ছা, মানে এই ঘটনাতে তখন কমিশনার সাহেব স্পটে যেতেন? কমিশনার সাহেব আসবেন। ইন দ্য মিন টাইম ওসি, এসি এবং তখন ডিসি সাউথ ছিলেন কেপি বন্দ্যোপাধ্যায়। কমিশনার সাহেব চলে আসলেন ডিসি হেডকোয়ার্টারকে নিয়ে। তো উনি এসে বললেন যে নথিটা কি কোথায়? তা আমি এফআইআরটা দেখালাম। আর ওনার কাছে একটা ডায়েরি থাকে, সব লিখে টিখে নিলেন। তো আমি কখনো ভাবতে পারিনি যে কমিশনার সাহেব প্রশ্ন করবেন, আপনি কাকে কাকে জিজ্ঞাসা করছেন, আর এখানে কাকে জিজ্ঞেস করছেন, তাকে আমার কাছে নিয়ে চলুন। তো এটা আমার কাছে, মানে ক্রস ভেরিফিকেশন করছেন? হ্যাঁ, এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। কমিশনার কে ছিলেন তখন? কমিশনার এত ডিপলি ভেতরে ঢুকেছেন, এটা তো আমার কখনো হয়নি। কমিশনার কে ছিলেন তখন? নিরুপম সোম সাহেব। আচ্ছা। তো
তো জ্যোতিবাগের ঠিক যে লেকটা আছে পার্কটার উত্তর দিকে একটা বাড়ি আছে, দোতলা বাড়ি। তো আমরা যখন তখন ইউনিফর্ম পরে আমি তো আসার প্রত্যেকটা বাড়ি জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। যেতে গিয়ে তখন আমি দু একজন মহিলা টহিলা কেউ কিছু বলছে না, একজন মহিলা দোতলা থেকে বললেন, আমি কিছু জানি। আমি বললাম, আমি একটু যেতাম আপনার কাছে কথা বলতে। বলবো না, আমি এখান থেকেই বলবো, আপনি যা জানতে চান। না, খুব বেশি দূরত্ব, হাইটটা ছিল না, 10-12 ফিটের হাইট। মানে দোতলায় উনি দাঁড়িয়ে, আপনি দোতলায়, একতলা একতলা। গ্রাউন্ড ফ্লোরে। 12 ফুট হয়তো হবে। তো উনি বলছেন, আমি লিখে যাচ্ছি, লিখে গেলাম। তো লিখে না, আমি তো আমার তদন্ত করে যাচ্ছি। জানতে পারলাম দুজন আননোন পারসনস, তারা পাইপ গান আর বোম নিয়ে এই 9-10 জন ছেলে মহিলা বসেছিলেন, তাদের সব ছিনতাই করে। তাদের যা যা ওয়ারিং যে সোনা, মানে কানের দুল, আংটি, ঘড়ি, ছাতা পর্যন্ত নিয়ে নিয়েছে, টাকা পয়সা, পার্টসগুলো নিয়ে নিয়েছে। নিয়ে আবার তারা পালিয়ে চলে যায়, এবং দুজনেই অপরিচিত। এটাতে হওয়ার পরে ন্যাচারালি তখন কমিশনারকে আমি নিয়ে যাই। কমিশনার সাহেবকে নিয়ে ওপরে উঠেছি, ডিসি সাউথ সবাই আছেন। তখন উনি অ্যালাউ করলেন উপরে ওঠার জন্য? হ্যাঁ, তো পুলিশ টুলিশ প্রচুর দেখেছেন উনি। আর হয়তো উনি কারণ কোথাও হয়তো, কারণ উনি পরে জেনেছি যে উনি অ্যাকচুয়ালি আমাদের বসুশ্রী সিনেমা হল, যার মালিক ছিলেন মন্টু বসু, ওনার মা ছিলেন। আচ্ছা। তো হয়তো কথা টথা বলেছেন, আমি বলতে পারবো না, কিন্তু আসতে দিলেন। আমরা তো সবাই দাঁড়িয়ে আছি, উনি কথা বললেন একই, মানে আমাকে যা বলেছেন মহিলা, ওনাকেও, কমিশনার সাহেবকেও তাই বলেছেন। তো যেটা আমাকে যে এবার আশ্চর্য লাগলো, যে আইনে তো একটা আছে যে টেস্ট অফ আইডেন্টিফিকেশন প্যারেড। ঠিক। তো হঠাৎ কমিশনার সাহেব বলছেন, আচ্ছা আপনি দেখুন তো যারা এখানে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে কেউ এসেছিল আপনার কাছে? তো উনি একজনগুলো দেখে মানে 3-4 জন অফিসার ছিলাম, আর বাকি তো সিনিয়র অফিসার, তার তো খাকি ইউনিফর্ম, সুতরাং উনি ইজিলি করতে পারবেন, সেগ্রিগেশন করতে হ্যাঁ, পারবেন। মানে আপনাদের সাদা হোয়াইট কালারের ইউনিফর্ম আর ওদের খাকি। হ্যাঁ, তো উনি দেখে আমাকে দেখে বললেন যে, উনি যখন প্রশ্ন করছিলেন, মাথায় টুপি ছিল না, কিন্তু এখন মাথায় টুপিটা দেখতে পাচ্ছি। আপনি টুপিটা কোথা থেকে পেলেন? টুপিটা তখন এক্স্যাক্টলি তখন আমাদের পাশেই, আমাদের কাছেই আর একজন অফিসার তখন সেই সময় ছিল। আমি বললাম যে তাড়াতাড়ি আমাকে টুপিটা দিয়ে দিন। সিপি যখন এসছেন, তাহলে টুপি থাকবে না, ফুল ইউনিফর্ম থাকবে না, সেটা তো ঠিক না। আচ্ছা। আমি তাড়াতাড়ি না, আমার তো গাড়িতে রয়ে গেছে, আপনি তাড়াতাড়ি দিয়ে দিন। তাই যাই হোক, সেটা তো আমাদের হয়ে গেল। আমি যেটাই ভাবছিলাম যে, যেটা আমার খুব ভয়ও লাগছিল, যে আমি কি আইডেন্টিফাই হব কি হব না, এটা একটা আমার মধ্যে প্রশ্ন ছিল। কারণ আপনাকে দেখেছেন উনি উপর থেকে, আপনার তখন টুপি ছিল না, উপর থেকে দেখার ভিউ অন্যরকম। হ্যাঁ, একদম উনি কাছে এসে আমাকে আইডেন্টিফাইও করেছেন। তো বলেন, না ইনি ছিলেন, এনার সাথে আমার কথা হয়েছে, আমি ওপরে ছিলাম, উনি নিচে ছিলেন। তো এটা আমার কাছে খুব নতুন একটা জিনিস ছিল, যে 3-4 বছরের চাকরির মধ্যে এরকম ঘটনা তো কখনো ঘটেনি। আর এরকম কমিশনের কমিশনার অফ ক্রস পুলিশ, চেকের। হ্যাঁ। তিনি তদন্তের সত্য তদন্ত হচ্ছে কিনা সেটাও ভেরিফাই করছেন। একদিকে যেমন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে একটা তদন্তকারী অফিসারের কাজই হচ্ছে তার টু আনফোল্ড দ্য ট্রুথ উইদাউট বায়াসনেস, এবং ম্যানোভারিং, ইনফ্লুয়েন্স, এইটা একটা কিন্তু তদন্তের মূল জিনিস হওয়া উচিত। সেটা উনি ভেরিফাই করে দেখেছেন। পরে আমরা আসামি ধরি, এবং এই কেসে আমি তদন্তই যখন করছি, পুরো এই আসামিগুলোকে ধরা হয়, তাদের কাছ থেকে সমস্ত লুট করা মালপত্রগুলো উদ্ধার হয়, এবং দুজনকেই আলিপুর সেশনস কোর্টে বিচার হয়, এবং দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এত বড়! তার কারণ হচ্ছে, একটা আইনের ধারা আছে, যেটা হচ্ছে
397 কেসের সাধারণত আমি যতদূর মনে করতে পারছি এখন, সেটা নট লেস দ্যান 10 ইয়ার্স বলে লেখা আছে। হুম, এটা তো ছিনতাই, ছিনতাই কত সাজা হয়? আর্মড রবারি, তো আচ্ছা, রবারিটা একটা যে আর্মড রবারি, একজনের কাছে পাইপ গান, একজনের কাছে বোমা। বোম, এবং দুজনেরই আর্মস অ্যাক্ট এবং এই বোম কেসেরও সাজা হয়েছে, এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং আর্মস অ্যাক্টেরও সাজা হয়েছে, এবং সেটা সেপারেট কেস করা হয়েছিল। সেটাতে কিন্তু খুব সম্ভবত থার্ড এডিজি ছিলেন রমাবিলাস গোস্বামী, মনে করতে পারছি, যাবজ্জীবন সাজা দিল। সেটা উনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এবং মানে কোর্টে এমন একটা ঘটনা ঘটে গেছিল, সেটাও আমার জীবনে খুব আছে। থার্ড না, এটা ভুল বলেছি, এটা ফোর্থ এডিজে হবে। মানে কোনো আসামি, এদের মধ্যে একজন ছিল শঙ্কর দত্ত আর একজন ছিল সুবল মণ্ডল। হুম, তো এদের এই শঙ্কর দত্তকে অ্যারেস্ট কিন্তু খুব বিউটিফুল। আমরা বহুদিন ধরে তককে খবর পাচ্ছি কি ধরা যাচ্ছে না, কিন্তু দুজনেই দাসনগরের ছেলে, পরে জানতে পারলাম যৌতুল পার্কের পশ্চিম দিকটা হচ্ছে দাসনগর। খবর পেলাম যে এরা গড়িয়া তেঁতুল বেড়িয়া বলে একটা জায়গা আছে স্টেশনের কাছে, এইখানে ওরা কোথাও আছে। সেখানে আমরা দিনের পর দিন কিন্তু ওখানে আমি অন্য অফিসারদের নিয়ে, কনস্টেবলদের নিয়ে ওয়াচ করেছি। কিন্তু থাকতে থাকতে একদিন জানা গেল ও আমাদের দেখতে পেরেছে, কিন্তু যদি কাছাকাছি আমাদের দিক দিয়ে সে ধরা পড়ে যাবে। আর ওখানকার একটা আরজি পার্টি আছে, আচ্ছা, যে ভিলেজ, যেটা রেজিস্ট্যান্স পার্টি আছে, ওদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। ওরা বলেছে যদি আপনারা আসবেন আমরা আশেপাশের ছেলেরা থাকবো। তো এইবার ও কী করলো, ও আমাদের বুঝতে পেরেছে যে আমরা পুলিশের লোক। ও একটা বিশাল একটা, এখনও আছে পুকুরটা, মানে ঝিল টাইপের, ও ঝাঁপ দিয়ে দিল। আচ্ছা, মানে আপনারা তাড়া করেছেন সে অবস্থায় না ও আপনাদের যখন দেখে? আসছে, আমরা যখন দেখি না চিল্লাম, তাড়া করছি, তাড়া করলে আর ওর কোনো পথ ছিল না। আচ্ছা, পেছন দিকে পুলিশ, দু সাইডে, এপাশে পুকুর, মানে ঝিলটা, আর ডান দিকে ওই ছেলেগুলো আরজি দাঁড়িয়ে পার্টি, আছে। ও হ্যাঁ। বুঝতে পেরেছে, ঝাঁপ দিল, পানা টানা ভর্তি কিছু আছে। তো আমাদের কাছে দুজন কনস্টেবল খুব ভালো ছিল, তখন বললো স্যার কী করবো, আমি তুমি ঝাঁপ মারো, সাঁতার জানো তো ঝাঁপ মারো, নাহলে আমি সাঁতার কাটি, গ্রামের ছেলে আমি মারবো। বলো না স্যার আমি পারবো। এই সাঁতার খেলা নিয়ে অনেকক্ষণ চললো, 15-20 মিনিট ধরে এই ওই ডুব দিয়ে দেয়, অনেকক্ষণ বাদে ওঠে, আবার এই করতে 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 ও যখন হাঁপিয়ে গেল, আস্তে আস্তে ওকে তুলে আনা হলো। এটা খুব ভালো এই যে অ্যারেস্ট। এই ঘটনাগুলো বলছেন, এই যে নিরুপম সোমের কথা বললেন, পুলিশ কমিশনার, এরকম কোনো অভিজ্ঞতা আছে নিরুপম সোমের সঙ্গে? কেমন লোক ছিলেন? শমশেরের, উনি খুব তদন্তপ্রিয় মানুষ ছিলেন, আমি যতটুকু ওনার ছাড়াও আমি পেয়েছি। মানে আমার আর একটা কেসও আমি জানি, যদিও সেই কেসটার তদন্তকারী আমি ছিলাম না। সেটা হলো, বাই দিস টাইম আমার লেক পুলিশ স্টেশন থেকে আমি বদলি হয়ে যাই, ভবানীপুর থানায় যাই। এই ভবানীপুর থানায় যখন যাই, ইন দ্য মিন টাইম একটা খবর পান, যেগুলো এসেছিলো যে লেক মার্কেটের কাছে সেনকুই জুয়েলারি প্যালেস বলে একটা সোনার বিশাল বড় দোকান আছে, সেখানে একটা বিশাল ডাকাতি হয়, অনেক লোকজন মিলে করে, প্রচুর সোনা। তখন কিন্তু টালিগঞ্জ থানার ওসি হচ্ছেন পিকে বর্মন। তো আমাকে একদিন ডিসি সাউথ, তখন কেপি বন্দ্যোপাধ্যায়, মূলত যেহেতু অ্যান্টি রোড অফিসার, এই ছিনতাই, ডাকাতি, এই ধরনের বা চুরি কেসগুলো, মূলত তখন আমার ট্র্যাক রেকর্ডটা খুব ভালো চলছে, কারণ আমার একটা ছিল যে আমাদের পুলিশ নেটওয়ার্কটা, সোর্স নেটওয়ার্ক যেটা, সেটা আমি খুব ভালো মেনটেন করতাম। তো ওটা এরকমই হয়েছে, একদিন একটা আমার কাছে সোর্স আসলো, এসে বললো স্যার এইরকম ঘটনা ঘটেছে, আপনি জানেন কারা করলো? জানলাম না, অন্য থানার কেস, আমি তো জানি না এখনো। তখন বলল এরা করেছে, খবর আছে। ঠিক আছে। ইন দ্য মিনটাইম কেপি বন্দ্যোপাধ্যায়, ডিসি সাউথ আমাকে ডাকেন,
ওনার অফিসে যাই, বলে এই মামলাটা আপনি দেখবেন, আপনাকে আলাদা অ্যাসাইনমেন্ট আমি করে দিচ্ছি। আমি তো বলেছিলাম যে আমি তো থানাতে আছি, তো কখন সময়, বললো থানাতে এমনি থাকবেন, আপনার মূল কাজ হবে এটা। তো এইটা করতে 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 আমি করি, চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না, তারপর করতে করতে কিন্তু মোটামুটি আমার খবর জোগাড় হয়ে গেছে। তো একদিন এরকম নাইট ডিউটি করে আমি তখন আমার দাদার বাড়িতে ক্যান্টনমেন্টে নাগের বাজারে, তো আমি নাইট ডিউটি করে ঘুমিয়ে আছি। বিকেলের দিকে দেখলাম একটা ওয়্যারলেস সার্জেন্ট আসলো, এসে বললো আপনাকে এক্ষুনি গাড়িতে উঠুন, তুমি ওঠো, চলো এক্ষুনি কমিশনার সাহেব ডেকেছেন, মিটিং আছে। আমি তো অবাক, কিসের মিটিং? বললাম আমি জানি না। ঠিক আছে, আমি গিয়ে দেখি যে ওখানে ডিসি সাউথ, ওসি, সমস্ত সিনিয়র অফিসাররা সিনিয়র অফিসার্সরা আছে। ডিসি সাউথ জিজ্ঞেস করেন যে মিটিং আছে, আপনার খবর ঠিক আছে তো? বললাম হ্যাঁ স্যার ঠিক আছে। লাস্ট কিছু আছে? বললাম না, লাস্ট এগুলো এখনও পাওয়া যাচ্ছে না, বাড়ি টাড়ি নেই কোথাও, আশেপাশে কোথাও নেই, কিন্তু ধরে দেবো আমি, এটুকু আমার ছিল, কনফিডেন্স ছিল যে আমি ধরে দেবো। তখন এবার কমিশনার সাহেব ঘরে গেছি, সব ওখানে ডিসিডিরাও বসে আছেন। যতটা আমি মনে করতে পারি যে তখন ওসি ডাকাতি রুনুবাবুও আছেন। তো আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে সিপি সাহেব জিজ্ঞাসা করলেন ডিসি সাউথকে, তাহলে মামলাটা ডিডিকে দিয়ে দিই, ডিডি করুক, এখনও তো আপনারা করতে পারলেন না। তো ডিসি সাউথ স্টেটে উঠে দাঁড়িয়ে পরিষ্কার বললেন, স্যার ওই মামলা আমরাই করব, আমরাই ডিটেকশন করে দেবো। তো কে করবে? তো আমাকে দেখলেন, আমাকে আমাকে বললেন আপনি মামলা ব্রেক করতে পারবেন তো? আমি হ্যাঁ স্যার, আমি করে দেবো। তদন্ত আপনি করবেন? আমি হ্যাঁ স্যার। এই কনফিডেন্স লেভেলটা আমার ছিল, আমি বলেছিলাম। এবং কমিশনার সাহেবের যে বড় একটা সাবঅর্ডিনেটদের প্রতি আস্থাটা দেখে ভালো লাগলো, যে উনি ডিডিতে একটা স্পেশালাইজড ইউনিট আছে, ডাকাতি সেকশন, তার সত্ত্বেও ভরসা করেছিলেন আপনাদের তার উপরে। সত্ত্বেও উনি থানার অফিসারের উপরে ভরসা করলেন, এটা ভালো লেগেছিল। এই কমিশনারের বাবার শার্ট চুরি নাকি আপনি কেস করে দিয়েছিলেন? না, সেটা একটা খুব পিকুলিয়ার জিনিস হয়েছিল। ওর একটা শার্ট চুরি গেছিলো। উনি তো যতীন পার্কে থাকেন, মানে থাকতেন আর কি, এখন তো নেই কেউই। সম্ভবত বাড়ির অ্যাড্রেসটা হয়তো আমি এখন মনে না করতে বলে, তবে 344 এরকম কিছু হতে পারে, মানে 4-এর ঘরে হবে। তো চুরি গেছে, উনি বাগলারি কেসের একটা এফআইআর পাঠিয়েছেন আমার কাছে, আমার ডিউটি অফিসার পাঠিয়ে দিয়েছেন, মানে সিপির বাবা? সিপির বাবা পাঠিয়ে দিয়েছেন, তাতে লিখে দিয়েছেন যে বাগলারি। তা আমি বাগলারি কেস লিখে দিয়েছি, লিখে দিয়ে ওনার কাছে তদন্ত করে এসেছি কীভাবে গেছে, ওই জানলা দিয়ে নিয়ে গেছে। উনিও কি আইন টাইন জানতেন? উনি কিন্তু জজ সাহেব ছিলেন। আচ্ছা জজ সাহেব ছিলেন। আচ্ছা, ফলে আপনিও কেস করে দিয়েছেন? মানে আমি কেস লিখে দিয়েছি, কেস যখন আছে বাগলা কেসে বাগলা লিখে দিয়েছি। আর তখন নিয়ম ছিল কলকাতা পুলিশের, কি এখন আছে কিনা আমি বলতে পারবো না, প্রতিদিন সকালে এক্স্যাক্টলি 6টা থেকে 6:30টার মধ্যে ওসি, প্রত্যেকটা ওসিকে সাহেব ফোন করতেন, কমিশনার সাহেব, আচ্ছা, যে আজকে কী কী কেস হয়েছে। এবং আমাদের যে একটা স্পেশাল রিপোর্ট যায় রাত্রি 11টা-12টার মধ্যে, সেই স্পেশাল রিপোর্টে সবগুলোই লিখতে হয়। সেগুলো এসি হয়ে ডিসির কাছে চলে যান, ডিসি সেগুলো দেখেন। কিন্তু সকালে কী কী কেস হয়েছে এটা ওসির সাথে কথা বলেন, সিপি সাহেব ফোন করে জেনে নেন ইম্পর্টেন্ট কিছু আছেন কি না, আছেন বড় বড় মামলা টামলা অনেক সময় হয়তো। তো এই শার্ট চুরির কেস করার পর এইবার সার্চিভে হয়ে গেছে, তো স্পেশাল রিপোর্টে চলে গেছে। বাগলারি কেস তো ইম্পর্টেন্স আছে, আইনের দিক থেকে বাগলারি একটা বিশাল জায়গা।
সেখানে পুলিশ মানে মানে চুরি আর বাগলারির পার্থক্য কি? মানে হঠাৎ করে আপনি বলছেন বিশেষ জায়গায়। না, চুরি মানে এমনি চুরি, সেটা হচ্ছে 380 ধারায় চুরি, হুম যদিও তার ডেফিনেশন 378 আইপিসিতে। এখন তো বদলে গেছে, হ্যাঁ, বিএনএস হয়ে বাদ গেছে। দিন, হ্যাঁ আমি আপনি পুরোনো আগেরটাই বলুন। ধারাগুলোই হ্যাঁ, এখন মনে আছে কিছু, কিন্তু বাগলারিটা কি? বাগলারিটা হচ্ছে সিঁদেল চোর যাকে বলা হয়। আচ্ছা, তার মানে শাস্তিও বেশি। মানে হ্যাঁ, আর এটা হচ্ছে অনেকটা, আপনি যদি মানে জানলা খোলা আছে সেখান দিয়ে যদি আমি একটা জিনিস। লকড়ি দিয়েও যদি চুরি করি, দ্যাট ইজ উইদিন দি পারভিউ অফ বাগলারি। আচ্ছা, তো ওনারটা ওইভাবেই গেছে। হ্যাঁ, আমি কেস লিখে দিয়েছি, খুব পরিষ্কার কথা, কেস লিখে তদন্ত করেছি, ওনার কাছে গেছি, জিজ্ঞাসাবাদ করেছি কোন ঘরে টরে থাকেন, যার একটা ছোটোখাটো স্কেচ করে রেখেছি, কারণ শম সাহেবের বাবার বাড়ির চুরি, সে কেসদারি অনেকে দেখতে চাইতে পারে, তো তার দিকে একটা নজরও আছে। নট দ্যাট যে ওনার বাড়ি চুরি হয়েছে বলে খালি আলাদাভাবে কেস ডায়েরি হবে, সেটা তো না। নর্মালি তো ওই সকালবেলা ডিসি সাউথ ফোন করেছেন পরদিন, আমাকে চেয়েছেন। আমাকে বললেন যে আপনি কেস লিখে দিয়েছিলেন একটা। বললাম, হ্যাঁ স্যার লিখেছি। উনি যে সকালে তো এটা পেয়েছেন, হ্যাঁ, মানে স্পেশাল রিপোর্টটা পেয়ে গেছেন, লিখে দিয়েছেন কেস। আর এই সিপি ওনাকে ফোন, মানে সিপি ফোন করেছেন, বলছে আরে এই কেস একটা জামা চুরি হয়ে গেছে, বাগলারি লিখে দিয়েছে তোমার অফিসার। কিছু বলেছেন টলেছেন নিশ্চয়ই কিছু। আমাকে বললেন যে সিপি বলছেন যে কেস লিখে দিয়েছেন, আমি সন্ধ্যাবেলায় থানায় আসবো। ওসির সাথে কী কথা হচ্ছে জানি না। তো ওরা একটা, আমাদের অনেকগুলো কেসের কতগুলো ধারা থাকে, আন্ডার ভ্যালুয়েশনও আছে, ঠিক। সেগুলো হলে না লেখাও যায়। তা পুরনো জামা গেছে সেইভাবে, তো কমিশনের ডিজায়ার্স সেটাকে করা হয়েছিল। তো চুরি যে হয়েছিল সেটা সত্য ছিল। যাই হোক, আচ্ছা, এই 80-র দশকে আপনি যখন চাকরি করছেন, তখন এরপরে আপনি ট্রান্সফার হয়ে ডিডিতে এলেন। এরপরে আমি ডিডিতে একটু অনেক আগে হয়েছিল, কিন্তু নানান কারণে কি হয়, ওই থানা তার আজকে ইলেকশন, কালকে ওই ইলেকশন, ওই আবার আমাকে টেনে নিয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি পার্মানেন্টলি সম্ভবত আমি ডিডিতে হোমিসাইড স্কোয়াডে জয়েন করি 1986 সেই সময় কলকাতা জুলাই শহরে, জুলাই জুলাই কলকাতা শহরে সেই সময় প্রচুর ডাকাতি। আপনারা কি রাতে, আইপিএস অফিসাররা রাতে নাকি টহলদারিতে বেরোতো? স্টোনম্যান ইনসিডেন্ট। না, স্টোনম্যানটা এক্স্যাক্টলি যতদূর মনে হচ্ছে 89। তো সে সময় তো হ্যাঁ, শাহ সাহেব, কে শাহ সাহেব কমিশনার অফ পুলিশ সম্ভবত ছিলেন, ডিসিডিডি ছিলেন আমাদের প্রসূন মুখার্জি। এবং স্টোনম্যানের যে কেসগুলো, যে সবগুলোই হোমিসাইড স্কোয়াড করতো। ঠিক, আপনি তো তখন সেখানে। আমি হোমসাইড স্কোয়াডের অফিসার, এবং তখন ডিডি থেকে টিম অফ অফিসার্স বেরোতো, মানে অনেকগুলো টিম তৈরি হতো, এবং পুরোটা কন্ট্রোল করতেন সেই সময় ওসি হোমিসাইড, তখন সুজিত সান্যাল ছিলেন। তিনি এই টিমগুলো তৈরি করতেন, ডেফিনেটলি ডিসিডিডির পারমিশন নিয়ে উনি করেছিলেন। এবং সেখানে একটা টিম, দুটো টিম, হোমিসাইড থেকে দুটো টিম তৈরি হতো। একটা টিমে থাকতাম প্রসূনবাবু, আমি, আর দুজন কনস্টেবল, না দুজন না, একজন, কারণ পেছনের সিটে আমি আর প্রসূনবাবু বসতাম ওনার গাড়িতেই। আর একটা এতে গাড়িতে বসতেন সেই সময় ডিডি 2 ছিলেন অজিত ঘোষ মহাশয়, আমাদের মানে সাব ইন্সপেক্টর থেকে ডিসি হয়েছিলেন। অজিত ঘোষ মহাশয় ছিলেন, ওসি হোমিসাইড, আরও একজন অফিসার। এছাড়াও কিন্তু ডিডির আরও 3-4টে টিম বেরোতো। এই স্টোনম্যান আবার সাথে সাথে থানাগুলোতে আলাদা আলাদা করে। মূলত স্টোনম্যানের যে কেসগুলো হয়েছে, মূলত হেয়ার স্ট্রিট থানা, মুচিপাড়া থানা, তালতলা থানা,
এই অঞ্চলটা জুড়ে কিন্তু হয়েছে। সব কটা কেস হয়েছে। এই স্টোনম্যান কি আপনি মনে করেন আপনাদের ব্যর্থতা, মানে আপনারা ধরতে না পারা, নাকি এটা কোনো সাইকো কিলার যে একটা দেখুন, সময় স্টোনম্যান আমার নিজের যেহেতু বোধ হয় খুব সম্ভবত 10-12টা হয়েছে। সব মিলে কতগুলো মারা গিয়েছিল, কতজন? আমার যতদূর মনে করতে পারছি 10-12টা ইনসিডেন্ট বোধহয় হয়েছিল। আচ্ছা। ফার্স্ট ইনসিডেন্ট হয়েছিল ওই লালদিঘিতে, হুম। আহ, মানে ডালহৌসি। ডালহৌসিতে, যেখানে দ্বারভাঙার মহারাজ আছেন, হুম। তার মূর্তি যে তার মূর্তির আশেপাশে হবে একজন মহিলা মার্ডার হয়েছিলেন যতদূর মনে হয়। তো সেইখানে এই তদন্তগুলো করতে গিয়ে আমরা সারা রাত ধরে এই যত লোক রাস্তায় শুয়ে থাকতো ফুটপাতে, এদের একটাই আমাদের কাজ ছিল এদের জাগিয়ে তোলা। এবং এমন এমন টাইম হয়েছে, দেখা গেছে বিশেষত মুচিপাড়া থানাতে দেখা গেছে যে ওই যে শিয়ালদার যে ফ্লাইওভারের তলায় খানিকক্ষণ আগেও ওখানকার অফিসার সম্ভবত ওসি ছিলেন বোধহয়, ঘুরে গিয়েছেন ওখান থেকে, ওখান থেকে ঘুরে গিয়েছেন। তারপরে ইনসিডেন্ট। তারপরে ইনসিডেন্ট হয়েছে। আবার এমনও তৈরি করা হয়েছিল যে অনেক সময় এটা আমরা করিনি, কিন্তু কোনো সেকশন আমি করেছিল শুনেছিলাম, যাই না, তারা কিন্তু শুয়েও ছিল ফুটপাতে, এটা ক্যামোফ্লেজ করে রাখা যদি ধরা যায়। সেরকম ক্ষেত্রেও পুলিশ, মানে পুলিশ নিজে ছদ্মবেশে সেই রিস্ক পর্যন্ত পুলিশ নিয়েছিল। কিন্তু আলটিমেটলি বিভিন্ন জায়গার সাথে ওপর ঊর্ধ্বতন অফিসাররা অনেক জায়গায় কথাটা বলেছিলেন। আরামের ডেন্টাল কলেজ, এইখানে একজনকে ধরে, খুব সম্ভবত ওসি মুচিপাড়া কালীপদ বলে কাউকে ধরা হয়। খুব পিকুলিয়ার, এটা একটা খুব কনফিডেন্স কিনা বলতে পারবো না, কিন্তু ধারণাটা ওই টাইপেরই। একে ধরা হয়, ও কাউকে এরকম ইট দিয়ে মারতে যাওয়ার কালীনই ধরা হয়েছিল। ওকে নিয়ে আমাদের কাছে হ্যান্ড ওভার করে, আমরা নিয়ে নিই। এন্টার কেসগুলোই হোমিসাইড স্কোয়াড থেকে একজন অফিসারকে ইয়ারমার্ক করা হয়েছিল, তিনি এই কেসগুলো করতেন। এছাড়াও অনেকে, আবার এটাও হয়েছে, কিছু একজন কি দুটো হয়েছিল, মারা যায়নি কিন্তু আহত হয়েছিল। আচ্ছা। ঘুমন্ত অবস্থায়, আচ্ছা। কিন্তু মরেনি। তো তাদের কাছ থেকে কিছু আইডেন্টিফাই বা কিছু না, সব তো ঘুমিয়ে আছে। তো সেইখান থেকে কালীপদকে নিয়ে আসার পরে কালীপদকে অনেক জিজ্ঞাসাবাদ করে, তারপরে জানা যায় সে বাঁকুড়া ওই সব অঞ্চলের দিকে কোথাও একটা সরকারি চাকরি করতো, পিওন ছিল এরকম, ও কোনো দপ্তরই ছিলেন। সেসব জায়গায় তদন্ত হয়। বাড়িটা কিন্তু ওই গোসাবা টোসাবার ওই দিকে, নর্থ 24 পরগনার দিকটা। না, গোসাবা তো সাউথ 24, গোসাবা না, হ্যাঁ হতে পারে, গোসাবার দিকেও হয়তো হতে পারে। হ্যাঁ, গোসাবার দিকেই হবে, কারণ সেখানে এই তদন্তকারী অফিসার গিয়েছিল। বাড়িটারই ও মাঝে মাঝেই নিরুদ্দেষ্ট হয়ে যেত, অনেক দিন ধরে পাওয়া যেত না। এবং ওর ইতিহাস আছে, ছাগল টাগল ধরে ওকে সোজা ঘাড়মোটকে মেরেও দিত। আচ্ছা। এরপরে একে নিয়ে আমরা তখন কতগুলো আমরা ডক্টর নন্দী বলে সাইকিয়াট্রিস্ট আছেন, লেক ভিউ রোড সামহায়ার, তাকে নিয়ে গেছি ওনাকে, ওকে নিয়ে গিয়েছি। ওকে উনি করেছেন, করে তার ফাইন্ডিংস উনি নিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন কয়েক ঘন্টা। তারপরে সেটা সবই হয়েছে ডিসিডিডির আন্ডারে, মানে ওনার নির্দেশ মতো। তারপর কিছু টেস্ট করতে দেন, সেটা আমার মনে আছে নাইটিঙ্গেলে আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা। নাইটিঙ্গেলে প্রচুর টেস্ট হয়েছিল।
এবং তারপর তো জেলে চলে যায়, ফর্মালি একটা কেসে অ্যারেস্টও করা হয়েছিল, ফর্মালি জেলেও চলে যায়। তো পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত ছিল যে ওই এই কাজগুলো করেছে? এটা খুব শিওর বলা যাবে না, কিন্তু তারপরে কিন্তু হয়নি। কালীপদকে ধরার পর হ্যাঁ, এইটা একটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন ছিল। ওর ব্যাপারে আর কিছু ঘটনা বন্ধ হয়ে গেল। আমরা নিশ্চয়ই আসল লোককে এক্স্যাক্টলি তদন্তের সাক্ষ্য প্রমাণা দিয়ে বলতে পারছি না যে ওই করেছে, কিন্তু এটাও ঘটনা। এটাও একটা ঘটনা ঘটলো। এবং এই সম্পর্কিত অনেক খবরাখবর আমরা কিন্তু বম্বে থেকে কিছু এনেছিলাম, কিছু জার্নাল আমরা পেয়েছিলাম, তাতেও আমরা দেখেছি এরকম সাইকো কিলারও আছে। কিন্তু আমরা সত্যি এটা পারিনি। এটা স্টোনম্যানটা টোটালি এখনও যদি বলেন যে স্টোনম্যান ডিটেক্টেড, আমার পক্ষে এক্স্যাক্টলি বলা সম্ভব না ডিটেক্টেড কিনা। কিন্তু আবার এটাও ঘটনা, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু সিমিলার ইনসিডেন্ট কিন্তু ঘটেছে। পরবর্তীকালে দেখা গেছে সেই ইনসিডেন্টগুলো স্টোনম্যান না, কিন্তু অলমোস্ট সেম টাইপ অফ ইনসিডেন্ট। সেখানেও পাথর দিয়ে মারা হয়েছে, এটা হচ্ছে, সেরকম পাওয়া গেছে। সেগুলো তো ডিটেক্ট, সেটা ডিটেক্টেড হয়ে গেছে, সেটা যে স্টোনম্যান না সেটা প্রমাণিত হয়েছে। প্রমাণিত। কিন্তু এই ঘটনা কিন্তু একটা সময় বলি, 1990 6ই মার্চ, ভবানীপুর থানা, কেস নম্বর 87, হেতাল পারেক। হ্যাঁ, এটা কিন্তু খুব ওই সময়ে বিশাল আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা। ঠিক। এটা পদ্মপুকুর রোডে 57AB হতে পারে, যেগুলো হয়তো ঠিকানাটা আমি সঠিক আমার মনে নেই। ঠিক। এখানে একটা ফ্ল্যাটে নাগরদাস পারেক থাকতেন, তাঁর স্ত্রীকে নিয়ে। ওনার বড় বাজারে ব্যবসা আছে। এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে না, ওনার আরেকটা মেয়ে আছে। আচ্ছা, 2 মেয়ে। তার বিবাহিত অনেক আগেই বিয়ে হয়ে আগেই গেছে, বিয়ে বাইরে থাকেন। ছেলে ভবানীপুর এডুকেশন সোসাইটিতে সেই সময় পড়তো। মেয়েটি হেতাল পারেক তখন কত হবে, 16-17 হবে। আইসিএসসি পরীক্ষা দেবে। এই বউবাজারে যেটা ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ স্কুল আছে, স্কুলের ছাত্রী। আর এটা হচ্ছে মোটামুটি ওদের ডেলি লাইফটা ছিল, মেয়ে স্কুলে চলে যায়, ওখান থেকে হেঁটে ল্যান্সডাউন রোডে আসতে হার্ডলি 4-5 মিনিট লাগে। মানে পাশে হচ্ছে পদ্মপুকুর সুইমিং পুল যেটা আছে, তারপরেই ল্যান্সডাউন রোড, বাড়ি থেকে খুব কাছে। ও বাসে করেই চলে যেত, স্কুল বাসে যেত না। আর মা প্রতিদিন বিকেলে 5টার সময় লক্ষ্মীনারায়ণ মন্দির ল্যান্সডাউন রোডে চলে যান, 5টা নাগাদ কিছুক্ষণ থাকেন ওখানে, প্রেয়ার করেন। বাবা সকাল 9টা 9:30টার মধ্যে বড়বাজারে ব্যবসা। ভাই ভবানীপুর এডুকেশন সোসাইটি। ও আবার কলেজ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে আবার বাবার কাজে জয়েন করতে যায়। এই হচ্ছে মোটামুটি ডেলি লাইফ ছিল। আর এখানে সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টিগেশন ব্যুরো, S&IB যেটাকে বলে, মানে যেটা প্রাইভেট এজেন্সি, প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি, ডিটেকটিভ অ্যান্ড সিকিউরিটি এজেন্সি। হ্যাঁ, এরা তো এখন পুরো কলকাতা এখন S&IBরই দেখতে পাই। তখন খুব ছোট্ট ব্যবসা। তো এরা ওইখানে সিকিউরিটি গার্ড আছে, মানে ওই বহুতল যে ওই অ্যাপার্টমেন্ট। বহুতল অ্যাপার্টমেন্টে। তো ওইখানে শিফটিং ডিউটি যেমন হয়, লিফটম্যান আছে, শিফটিং ডিউটি থাকে। ধনঞ্জয় চ্যাটার্জি বলে একটি ছেলে, সিকিউরিটি গার্ড, ওই S&IBরই স্টাফ, ওখানে গার্ড ছিল। যদিও ও ওখানে কিন্তু শুতো না, ও না হয়তো ডিউটি করে শুতে যেতে হবে, কাছাকাছি একটা জায়গায় আর একটা ওদের আছে, আরেকটা অ্যাপার্টমেন্টেও সিকিউরিটি ওরা প্রোভাইড করে। সেখানে একটা গ্যারেজ রুমে কি স্টোর রুমে, জেনারেটর রুমে বোধহয় শুয়ে থাকতো যদি রেস্ট নেওয়ার দরকার পড়তো। অনেক সময় ওদের ডবল ডিউটি হয়ে যায়। তো
ধনঞ্জয় চ্যাটার্জি অনেকদিন থেকে মেয়েটির পেছনে লাগে, নানান টিজিং করে, সিনেমা দেখতে যেতে বলে, অশালীন ইঙ্গিত করে। এটা পসিবল? হ্যাঁ, এটা না হওয়ার কারণটা হচ্ছে, হবে না এটা তার কারণ না, কারণটা হচ্ছে মেয়েটি স্বাভাবিকভাবে একটু ফ্ল্যাবি ছিল, একটু মোটা ছিল, জানি একটু না, বড় বড় চেহারা, মানে বয়স অনুসারে একটু বড় একটা সড়ো। বড় চেহারা ছিল। ধনঞ্জয় চ্যাটার্জি এটা প্রপোজালও দিত। মানে তার কোনো এভিডেন্স পেয়েছেন আপনার, হ্যাঁ, ডকুমেন্টেশন? সেটা ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছিলাম, যদিও এই মামলাটার মূল তদন্তকারী অফিসার সলিল বসু, যদিও আমারই ব্যাচমেট। দুর্ভাগ্যজনক খবর হচ্ছে কয়েকদিন আগেই হ্যাঁ, ও মারা গেছে। ঠিক। তো সেটা অসুখেই মারা গেছে। যে এই নাগরদাস পারেখ অনেকবার এই ধনঞ্জয়কে বলেছে, প্রতিবাদ করেছে, তুমি এসব করবে না। আচ্ছা, মানে মেয়ে তার মানে বাবার কাছে কমপ্লেন করেছে, বাবা হ্যাঁ, ওকে ধমকেছে। মেয়েটা তো সব ওর মাকে বলে, মা বাবাকে বলে, ইন্টার্ন চলে আসে এর কাছে। তখন যখন বলল, তখন ও ওর বাবা ওকে বলেছে। ইন দ্য মিন টাইম এই S&IB-র যে মালিক শ্যামল কর্মকার ওকে জানান, মানে কমপ্লেন করেন না? কমপ্লেন না, কমপ্লেন শুধু মুখে কমপ্লেন না, পরবর্তী ঘটনার 2-3 দিন আগে বোধহয় এসেছিলেন। তো শ্যামল আসার পরে বোধহয় আসতে বলেছিলেন নিশ্চয়ই। শ্যামল আসার পরে তো করে শ্যামল আসার পরে শ্যামলকে বলা হয়, উনি কমপ্লেন দেন, লিখিত পড়িত। আচ্ছা। অ্যাসোসিয়েশনকেও জানিয়েছিলেন, একটা অ্যাসোসিয়েশন আছে, কমপ্লেন করা হয়, ওনার বাবা লিখিত। শ্যামল সেটা নিয়ে বলেছে আমি দেখছি। তারপরে যথারীতি ওকে ট্রান্সফার অর্ডার করে দিয়ে যায় আচ্ছা, ধনঞ্জয়কে ওই অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে ট্রান্সফার, কাছাকাছি অ্যাপার্টমেন্টেও। মানে ওই যেখানে শুতে যেত। হ্যাঁ, ওখানে অন্য লোকে করলে বোধহয় ইন্টারচেঞ্জ করেছে কাউকে। এরপরে কি হয়, ও কিন্তু গেল না, ধনঞ্জয় যায় না? না যায়নি। ঠিক দুদিনের মাথায়, ট্রান্সফার অর্ডারের একদিন কি দুদিনের মাথায় ওদের একটা সুপারভাইজার থাকে, যারা দেখতে আসে এরা অর্ডারগুলো ক্যারি আউট করছে কিনা, ঠিকমতো ডিউটি করছে কিনা। তো সে এসেছে, এসে বলছে, এটা হচ্ছে ঘটনার দিন, যে অন্য যারা আছে স্টাফ আছে, যে ধনঞ্জয় আছে, ও তো পাশের অ্যাপার্টমেন্টের ডিউটি হচ্ছে, ওখানে তো যায়নি, ও কোথায়? বলো ও তো এখানে যায়নি এখনো। বলছি না। তখন মানে ওখানে তো আর একটা স্টাফ সিকিউরিটি গার্ড ডিউটি করছে, সেটা S&IB-রই। তখন বলে তাহলে কোথায় গেল? বলে ওপরে গেছে অফিসে ফোন করার জন্যে, ওই ওদের যে ফ্ল্যাটটা 3 মানে হেতাল পারেকের ফ্ল্যাটে গেছে ফোন করতে। এটা খুব অস্বাভাবিক লেগেছে যে ওখানে ফোন করতে যায়, গেছে কেন? বললো আমি গিয়ে ওখান থেকে ফোন করে আমি আসছি। অন্যান্য ফ্ল্যাটে ফোন ছিল? অন্য অন্য ফ্ল্যাটেও ফোন আছে, এবং তখনই সুপারভাইজার প্রত্যেকটা ফ্ল্যাটে ফোন করেছে, ইন্টারকমে খুঁজেছে। ইন্টারকম, ওই ওদের তো ইন্টারকম আছে, ইন্টারকমে ফোন করেছে, করে কেউ কোনো সাড়া পাচ্ছে না। মানে ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে, বলছে না এখানে নেই। মোটামুটি সব ফ্ল্যাট থেকে রিজেকশন, কোনো রেসপন্স আসেনি। ইন দ্য মিন টাইম চেঁচামেচি করেছে, এরাও চেঁচে, সুপারভাইজারও ডাম ধরে রাখছে কোথায় গেল। যে লিফটম্যান সে বলছে আমি তো একটু আগে আমাকে বললো 3 তলা যাবে, আমি লিফট করে তুলে দিয়ে আসলাম। এই চেঁচামেচি তো তখন ব্যালকনি থেকে বেরিয়ে আসে। ওই ফ্ল্যাটের ব্যালকনিতে আই উইটনেস আছে। কি করলো? ব্যালকনি থেকে বেরিয়ে এসে বললো আমি ফোন করতে এসেছিলাম, যাচ্ছি। পরে নেমে আসে, বলে তুমি এখানে কেন? তুমি তোমার ডিউটিতে চলে যাও, এখানে থাকবে না। সুপারভাইজার ইনস্ট্রাকশন দিল, ও চলে গেল সুপারভাইজার। এরপরে 5টা
নাগাদ উনি গেছেন, উনি আর একটু বাদে ফিরেছেন 7টা কি 6:30 7টা ফিরে। মানে হেতালের বাবা? না, মা মা, আচ্ছা, ওই মন্দির থেকে। মন্দির থেকে ফিরলেন। হুম। আর এই গেছে তো মানে ঠিক 5টার পরে। 5টা মহিলা বেরিয়ে যাওয়ার পরেও পড়ে গেছে। আচ্ছা, এইবার মহিলা ফিরলেন কটার সময়? মহিলাও 6:30 7টা হবে, আর সুপারভাইজার 6:30 হবে। ওই ওই মা চলে যাওয়া খানিকক্ষণ বাদেই এসছে। সুপারভাইজার এসেছিলেন, মহিলা 6:30টায় ফিরলেন। এইবার ফিরে উনি ওপরে কিন্তু বেল দিচ্ছেন, খুলছে না, ধাক্কাধাক্কি করছেন, আওয়াজ নেই, কিছু নেই। তখন চিৎকার চেঁচামেচি টেচি করেন। তো বিভিন্ন লোকজন জমায়েত হয়, দরজা ভেঙে ফেলা হয়। কেন, দরজার লক কি ছিল? ওই দরজার লকটা ওই ইয়েল টাইপের লক। মানে যেটা হ্যাঁ, বাইরে থেকে টেনে দিলে ব্যাস লক হয়ে যাবে। ভেতর থেকে না খুললে আর খুলতে পারবে না। ফলে ফলে তার মানে কেউ ভিতরে থাকলে সে যদি বাইরে থেকে টেনে দিয়ে বেরিয়ে যায় লক হয়ে যাবে। ব্যাস, ফলে ভিতর থেকে লক করার দরকার নেই, টেনে দিলে যেটা হয় চলে যায়। ঠিক ভেঙে ফেলা হলো দরজা। হ্যাঁ, দরজা ভেঙে টেঙে ওরাই ভেঙে ওকে নিয়ে নিচে চলে আসলো। কি অবস্থায় দেখা গেল? সেটা মানে প্র্যাকটিক্যালি শি ওয়াজ আনড্রেসড। প্যাথেটিক, এই বয়সে একটা বাচ্চা মেয়ে। শরীরে, সারা শরীরে ইনজুরি, ব্লিডিং চারপাশে। একটা দোলনা ছিল, ওই দোলনাতে পর্যন্ত রক্ত। মানে অনেক সময় অনেকের ঘরে না দোলনা থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সুইং করে, সাথেও রক্ত, প্যান্টি ট্যান্টি টোটালি রক্ত চারিদিকে ভেসে যাচ্ছে। ওখানে একটা লকেটও পাওয়া গেছিল। পরবর্তীতে তদন্ত অনেক কিছু প্রমাণিত হয়েছে। যাই হোক, গৌরাঙ্গ লেখা, সেটা কিছুদিন আগে ধনঞ্জয় তার এক বন্ধুর কাছ থেকে আবার নিয়ে এসেছিল। সেই বন্ধুর এক্সামিন করেছিলেন আপনারা? সেটা হয়েছে। মানে কি কি এভিডেন্স পাওয়া গিয়েছিল বলুন তো? এটাতে দুই একটা আপনি যদি মূলত দেখুন, মূলত এভিডেন্সটা এভিডেন্স যেগুলো আপনি এমনি সাজান তাহলে দেখা যাবে যে ধনঞ্জয় ওখানে কাজ করতো, দ্যাট ইজ এস্টাবলিশড। এক, মহিলারা যে ওখানে থাকতেন সেটা এস্টাবলিশড। ঠিক। ধনঞ্জয় কাজগুলো করতো, তার প্রতি অশালীন আচরণ করতো, সেগুলো লিখিত প্রমাণ আছে। সেটা লিখিত পড়িত প্রমাণ, এবং সেটা কিন্তু ওয়েল বিফোর দি ইনসিডেন্ট। ঠিক। এবং তার জন্যে যে সিকিউরিটি কোম্পানির মালিক তাকে ট্রান্সফার অর্ডার দিয়েছে সেটাও প্রমাণিত। ঠিক। এটাও প্রমাণিত যে সিকিউরিটি সুপারভাইজার ওখানে এসেছিল এবং তাকে খোঁজাখুঁজি করেছিল, সেটা প্রমাণিত। তাকে পায়নি ইনিশিয়াল স্টেজে, এবং যেখানে তাকে ট্রান্সফার করা হয়েছিল সেখানেও তাকে পাওয়া যায়নি, তার ডিউটিতে যায়নি, নতুন অ্যাসাইন ডিউটিতে। আবার এটাও প্রমাণিত মহিলা তার ডেলি রুটিন ওয়ার্ক, ছেলের, স্বামীর এবং তার নিজের, সেটাও সবগুলো হচ্ছে, দেখা যাচ্ছে সব কিছু হচ্ছে ওই টাইমিং। ছেলে 1টা 1:30টার পরে বেরিয়ে যায়, উনি 5টার পরে বেরিয়ে গেছেন। এ যাচ্ছে, লিফটম্যান বলছে যে আর একজন আছে, ঠিক মনে করতে পারবো না, ওখানে পতি বলে একজন ছিল, মুর্মু বলে সিকিউরিটি গার্ড ছিল। তাদের মধ্যে কে সেই সময় ছিল এক্স্যাক্টলি মনে নেই আমার। তাদের মধ্যে কেউ দেখেছে যে ওপরে যাচ্ছে, মানে তাকে বলে গেছে আমি যাচ্ছি, ফোন করতে, অফিসে ফোন করতে যাচ্ছি। ওই ব্যালকনিতে বেরোনো, সেটা তো ব্যালকনিতে বেরোনো দেখলো, সবাই দেখেছে। আপনি বলেছেন গৌরাঙ্গ লেখার গৌরাঙ্গ একটা আছে। এরপরে পরবর্তী মানে ওখান থেকে ওর ঘড়ি চুরি হয়, মেয়েটার ঘড়িটা। হ্যাঁ, আচ্ছা, ঘড়ি চুরি হয়েছিল, ঘড়িটা রিকভারিটাও আছে। মানে ঘড়িটা রিকভারি হয়েছিল ধনঞ্জয়ের কাছ থেকে? ধনঞ্জয় স্টেটমেন্ট পার্সও করে রিকভারি হয়েছে। আচ্ছা। একটা কোথাও বোধহয় বিক্রি করেছিল, ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই, ঘড়িটা রিকভারি হয়েছিল। আর ধনঞ্জয় অ্যারেস্ট ইজ এ সুপার পুলিশ ইন্টেলিজেন্স অ্যান্ড প্রসূনবাবুর অসম্ভব টেনাসিটি ছিল। একটা জানা গেল যে ও, এদিকে আমরা ধরতে পারছি না, তদন্ত মোটামুটি সে আসামি ধরলে এভিডেন্স যা আছে, বাকি অটোপসি রিপোর্ট
অত্যন্ত খারাপ, মানে অটোপসি রিপোর্টটা নিয়ে আগে একটা কথা বলি, অটোপসি রিপোর্টে কতগুলো আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল? ঠিক আছে বলতে পারবো না, তবে মাল্টিপল সব মিলিয়ে 21টার মতো নাকি ক্ষতচিহ্ন মেলে? হতে পারে, মাল্টিপল, মানে অসম্ভব। আমি যেগুলো বলছি আপনি একটুখানি মিলিয়ে নিন তো। সব মিলিয়ে নাকি 21টা ক্ষতচিহ্ন মিলেছিল। দুটো তার মধ্যে 15টা ছিল আঁচড়ের চিহ্ন, দুটো থ্যাতলানো ক্ষত, হাইমেন ছিঁড়ে গিয়েছিল। হচ্ছে হচ্ছে মূলত ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওই ইয়েতে, ওই যে মেঝের দোলনাটা ছিল, দোলনাটা। দোলনার উপরে পড়েছিল, আচ্ছা, তার জন্য থ্যাতলানো ক্ষত, ল্যাসারেটেড ইঞ্জুরি আছে, হাইমেন ছিঁড়ে গিয়েছিল, ন্যাচারালি রেপ হয়েছে, নাকে ক্ষত পাওয়া গিয়েছিল, তো স্মদারিং হয়েছিল, বা চোখের ওপরে ফোলা ছিল, কণ্ঠনালী, গলার হাড় ভাঙা ছিল। স্ট্র্যাঙ্গুলেশন। আচ্ছা, এইটা যখন বলছেন তখন একটা পোস্টমর্টমের একটা লাইন পড়ছি পোস্টমর্টম থেকে। ডেথ অফ দ্য ভিকটিম was due to the effects of smothering with strangulation and the same were antemortem and homicidal in nature apart from the sexual intercourse. কারেক্ট, ঠিক তো? একদম। আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে স্মদারিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন এটা একসঙ্গে করা সম্ভব? হ্যাঁ, এটা তো আপনার স্মদারিং অ্যান্ড, এটা কখনো বলেনি যে সাইমেলটেনিয়াসলি বলেনি বা অ্যাট এ টাইম বলেনি। আচ্ছা, অটোপসি রিপোর্টটা দেখুন, স্মদারিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন, মুখ চাপা দেওয়া, অর্থাৎ রেসপিরেশনটা বন্ধ, অ্যাট দ্য সেম টাইম এটাকে একটা হায়ার্ড বোন বলে, এটা একটা খুব খুব মানে কি বলবো আপনার, খুব নরম একটা বোন আছে, এটাকে এইখানে মারলে টাক করে, মানে একদম, মানে কি বলবো আপনাকে আপনাকে এটি বোঝাতে পারছি না, মানে টোকা মারলে ওটা ভেঙে যায়। আচ্ছা, এইখানে একটা বোন আছে, সেই বোনটা যদি কলায় ওই চেপে দেওয়া হয়, সেটাতে কিন্তু বোনও ভেঙে যাবে। মদারিং তো মুখ চাপতে হবে। তো দুটো কিন্তু সাইমালটেনিয়াসলি বলেনি, দুটো হয়েছে বলেছে, মুখ চাপা দিয়েও হয়েছে আর গলার কণ্ঠনালীটাও, অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন বাই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, Manual যেটাকে strangulation. নট দ্যাট বাই লিগেচার, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অ্যান্ড স্মদারিং কিন্তু একসঙ্গে কিন্তু হওয়া সম্ভব। কম্বাইন্ড এফেক্ট, ঠিক। এটা কিন্তু কেন combined। বললাম এই প্রশ্নটা, কেন করলাম এই কথাটা? সম্প্রতি আমাদের রাজ্যে আরজি করের একটা ঘটনা ঘটেছে, আপনি জানেন নিশ্চয়ই। সেটা নিয়ে আপনাকে বিস্তারিত কিছু জানতে চাইছি না, আমি যেহেতু জানিও আপনার না নয়। কতটা ঠিক। ডিটেলস। সেখানে একটা প্রশ্ন উঠেছিল যে স্মদারিং অ্যান্ড স্ট্রাঙ্গুলেশন একসঙ্গে হয় কিনা, কারণ ওই ঘটনাতেও স্মদারিং অ্যান্ড স্ট্রাঙ্গুলেশন একসঙ্গে বলা ছিল এরকমভাবেই। না না না, স্মদারিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন হতেই দ্যাট পারে। ক্যান বি ডান, ঠিক। দ্যাট ক্যান বি ডান। এবং এই যে চিহ্নগুলো, এই আঘাতের চিহ্নগুলো, এগুলো হতেই পারে। আচ্ছা, এই সম্পর্কে তো আমাদের অটোপসি সার্জনের কাছ থেকে অনেক ওপিনিয়ন নেওয়াও হয়েছিল। ঠিক। তখন তো এত অ্যাডভান্স ইকুইপমেন্ট ছিল না, ফরেন্সিক ব্যবস্থা, এত কিছু। তো আপনারা যে তথ্য প্রমাণ পেয়েছিলেন, আপনি যেগুলো বলছিলেন, তার সঙ্গে বোধহয় একটা বোতামও পাওয়া গিয়েছিল, ছেঁড়া বোতাম, এবং ধস্তাধস্তি হয়েছিল তো। ধস্তাধস্তি হয়েছিল। কারণ ধস্তাধস্তি না হলে জামা প্রথম তো ছিঁড়বে না। এবং তো পিকুলিয়ার জিনিস হচ্ছে, যখন সলিল যখন ওখানে যায় একদম এতে, সেটা টোটালি খুব কম লোক জানতো। মানে সলিলবাবু অফিসার। হ্যাঁ, সলিল একদম, মানে একদম খুব ট্রাস্টেড কনস্টেবল নিয়ে প্রসেনবাবুর নির্দেশে ও বাঁকুড়াতে কয়েকদিন ছিল। আচ্ছা, এবং তারা ওয়াচ করতে করতে, এবং ওখানে তো গ্রামাঞ্চলে কী হয়েছে, ধানগোলা তৈরি থাকে। এই ধানগোলাতে ওই বিভিন্ন খবর পাচ্ছে গ্রামের দিকে আসছে, আমরা তো কাউকে চিনি না, ছবি আছে, ছবি থাকলে তখনকার দিনে তো, এখন তো সিকিউরিটি কোম্পানিগুলোতে ছবি টবি সব রাখছে, তখন এত কিছুই থাকতো না। তো কিন্তু বাই দিস টাইম বোঝা গেছে, আর ওর বাড়ি তো রেড হয়ে গেছে একবার, ওর বাড়িতে স্ত্রী আছে। তো কোনো জায়গা থেকে কিছু হেল্প যখন ওরকম পাওয়া যাচ্ছে না, তখন আলাদা ওদের কাছে খবর আসে যে রাতের বেলাতে আসছে, এসে ধানগোলাতে শুয়ে থাকে। ধানগোলা আপনি দেখেছেন কিনা জানি না, দেখেছেন, এটা মাঝখানটা একটা, যেখান থেকে ধানটা বের করে ওখানটাতে ফাঁকা ভেতরটায়। ও ওখানে শুয়েছিল। ওখান থেকে যখন অ্যারেস্ট করা হয়, ওর ঘর থেকে সেই জামাটা উদ্ধারও হয়।
ওর পুরনো জামা উদ্ধার করা হয়, সেই জামাটা দেখা যায় একটা বোতামও পাওয়া যায়নি, সেখানেও ছেঁড়া ছিল। এটা উদ্ধার হয়েছিল ওখানে। এবং এছাড়াও আমরা যেটা করেছিলাম, তখনকার দিনে তো ওই সময় ডিএনএ টেস্ট প্র্যাকটিক্যালি হতো না, তখন বোধহয় ডিএনএ টেস্টের আমাদের ফার্স্ট, আমি যতদূর মনে করতে পারছি, হায়দ্রাবাদের কোনো কেসে বোধহয় প্রথম ডিএনএ টেস্টে একটা কনফার্মিটি এসেছিলো সুপ্রিম কোর্ট থেকে, এরকম কিছু। কিন্তু তখন ইন এ কেস অফ রেপ সেখানে কিন্তু পোটেনশিয়ালিটি হ্যাজ এ ভেরি গ্রেট রোল, যদিও এখন তো মেয়ার পেনিট্রেশন ইজ সাফিসিয়েন্ট টু কল রেপ, কিন্তু আমরা ওর পোটেনশিয়ালিটিও আমরা এক্সামিন করেছিলাম এবং সেখানে তো কনফার্মিটি ছিল, যে কনফার্ম ছিল যে পোটেনশিয়ালিটি ওর আছে একটু কম। কিন্তু সাইন্টিফিক এভিডেন্স কী ছিল? সাইন্টিফিক এভিডেন্স সায়েন্টিফিক এভিডেন্স বলতে সবচেয়ে বড় জিনিস ছিল যে ওর জামায় রক্তের দাগ ছিল, এক হিউম্যান ব্লাড, আমি যতদূর মনে করতে পারছি, ঠিক। মেবি ঠিক এক্স্যাক্টলি তা কিন্তু মনে রাখা সম্ভব না। দ্বিতীয় হচ্ছে বোতাম হ্যাড এ গুড রোল টু কানেক্ট উইথ দ্য শার্ট। ঘটনাস্থলে যে বোতাম পাওয়া গেছিল, বোতামের একটা জিনিস হচ্ছে যে বোতামের, আপনি দেখবেন যে কোনো বোতাম, সেটা যে কোনো ফিজিসিস্ট ল্যাবরেটরিতে, কারণ আমি মানে আমি একটা যাতায়াত করতাম বলে আমি জানতাম ওরা কীভাবে এক্সামিন করে, এটা আমার অভিজ্ঞতা আছে। ওরা এই কালারগুলো, তার ডাইমেনশনগুলো, তার থিকনেসগুলো, যে চারটে ফুটো থাকে সেই ফুটোগুলো, এইগুলো কিন্তু ওরা মাইক্রোস্কোপিক্যালি ওরা মেজার করে, এবং সেই মেজার করে দুটো অ্যালাইক, বলতে তো পারবো না এটাই ওরই অংশ, কিন্তু অ্যালাইক একটা জিনিস আসে, সেটা কিন্তু আসে, সেটা দিয়ে আপনি কনক্লুসিভ প্রুফ না, কিন্তু একটা সাপোর্টিভ প্রুফ তো আসে না। এখানে তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেই আপনার মেইনলি এখানে। বলছেন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স টোটালটাই হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ঠিক। অ্যান্ড অল আদার এভিডেন্সেস আর সাপোর্টিভ এভিডেন্স। সাপোর্টিভ এভিডেন্স। আপনি আমাকে একটা জিনিস বলুন, সেটা যে এখনকার দিনে হলে এই এভিডেন্সে ধনঞ্জয় কি দোষী সাব্যস্ত হতো? টেকনিক্যালি বলবেন, নিউট্রালি বলবেন। টেকনিক্যালি ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করাটা কোনো অসুবিধা হতো না, কারণ আমাদের সাথে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এখন ঠিক, সেটা আরও বেশি পজিটিভ হতো। দেখুন, মূলত আমরা ডিএনএ টেস্ট করি, মানে আমার নিজের ব্যক্তিগত মত আমি বলছি, ডিএনএ টেস্টটা অ্যাকচুয়ালি কী হয়, থিম অফ ডিএনএ টেস্টটাই হচ্ছে প্যারেন্টেজ ডিসপুট। ঠিক। আপনার মনে আছে কিনা আমি জানি না, উত্তরাখণ্ডের এক প্রাক্তন চিফ মিনিস্টার কোনো কারণে তার সন্তান অস্বীকার করেছিলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কেস। মূলত প্যারেন্টেজ ডিসপুটের জন্য আমরা এখন এই টেস্টগুলো করছি, তো সেটা হলে আরও বেশি হতো। না, ধরুন যদি অপরাধী সঙ্গে সঙ্গে ধরা পড়তো, তাহলে তার ফরেন্সিক এভিডেন্স তৈরি করা যায়। ধরুন এই হেতাল পারেখের, তার শরীর থেকে যদি ধনঞ্জয়ের কোনো শরীরের অংশ পাওয়া যেত, অনেক সময় পাওয়া যায় না, পেলভিক হেয়ার পাওয়া যায় বা অন্য কিছু পাওয়া যায়, সেখান থেকে একটা, তার মানে এটা যে ধনঞ্জয়ের, সেটা প্রমাণ করার জন্য একটা ডিএনএ টেস্ট হতে পারতো। বা অনেক সময় যে বাধা দিয়েছে, হেতাল পারেখের নখ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনাও তো সংগ্রহ করা হয়, বাধা দিয়েছে না, সেইটা আবার ডিএনএ টেস্ট হতে পারতো যে সেটা ধনঞ্জয়ের কিনা। ডিএনএ টেস্ট হলে যেটা একটা কনক্লুসিভ প্রুফ, কিন্তু সবসময় একটা জেনে রেখে দেবেন, মানে আমার মতামত আমি বলছি যে ইভেন ফিঙ্গারপ্রিন্ট কেসেও কনক্লুসিভ প্রুফ না, না আমি বলছি ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কনক্লুসিভ প্রুফ, নো ডাউট অফ দ্যাট, কিন্তু অনলি ফিঙ্গারপ্রিন্ট এর উপরে যদি তার মানে সাপোর্টিভ এভিডেন্স না থাকে, আর অন্য অন্য এভিডেন্স যদি তাকে করবোরেশন না করে, অনলি বেসিং আপন দ্য ফিঙ্গারপ্রিন্ট, ভেরি ডিফিকাল্ট আমার কাছে খুব লাগে। যেখানে ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গিয়েছিল কিছু কিছু, মনে হয় না সেরকম কিছু বলতে পারবো না এক্ষুনি, আমি এটা মনে নেই বলতে পারবো। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে অনেক বিতর্ক হয়, অনেক কথা হয়, কি হয়, কিন্তু আপনি কতটা কনফিডেন্ট? আমি 100%।
আমি 100% এই কারণে আমি এন্টার, যদিও ইনভেস্টিগেশনের একটা বড় অংশের কাগজপত্র পুরোটাই আমি সলিলকে নিয়ে করেছি, কিন্তু আমি মানে আপনাকে বলতে পারি 200%। আমি জানি এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু মানে এই হয়তো 4-5 বছরের মধ্যে হয়তো হয়েছে, কিন্তু এটা একদম পারফেক্ট। ধনঞ্জয়কে ইন্টারোগেট আপনার করেছেন? একটা ভাবতে হবে যে তদন্তকারী অফিসারের কৃতিত্বটাকে বা তদন্তের কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড স্কোয়াডের তদন্তটা কোন পর্যায়ে চলে গেছে, যে RN কালী তখন যাচ্ছিলেন, তিনি একটা সাজা দিলেন, তারপরে সেটা কনফার্মেশন করতে গেলে হাইকোর্টের অনুমতি ছাড়া ফাঁসি কার্যকর হয় হয় না। না। হাইকোর্ট দিল, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেল, সুপ্রিম কোর্ট দিল, রিভিউ হলো, এবং তারপরে প্রেসিডেন্ট, গভর্নর একটার পর একটা মার্সি পিটিশন petition। যে কত হয়েছে, যদি আপনি ক্রোনোলজিক্যালি এই ডেটগুলো দেখা যায়, সেখানে প্রত্যেকটি জাজ কিন্তু প্রত্যেকটা এভিডেন্স অত্যন্ত কঠোরভাবে দেখেছেন, এবং তারপরে এই সিদ্ধান্তে যেটা এসেছেন ওনারা, যেটা যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, এর বাইরে আর কিছু ভাবা যায় না। কারণ তুমি সিকিউরিটি গার্ড, আপনার মনে আছে ইন্দিরা গান্ধী কেসে, তুমি সিকিউরিটি গার্ড, তোমার দায়িত্ব প্রোটেকশন, রক্ষকই ভক্ষ। তুমি রক্ষক। ইন্দিরা গান্ধী কেসেও তাই হয়েছে। তো এইসব জায়গাগুলোতে ধনঞ্জয়ের নাকি কোনো লয়ার ছিল না, খুব গরিব ছিল। না 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 না, ধনঞ্জয়ের যে লয়ার ছিল সে অন্যতম কলকাতার লোয়ার কোর্টে, মানে আমি তখন যাচ্ছিলেন RN কালী, তিনি তো রবীন্দ্রনাথ কালী তো হয়তো নেই আর, আমি জানি না, কিন্তু অনিল বিশ্বাসের মতো লয়ার, মানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারিতে ট্রায়াল কোর্টের অন্যতম শ্রেষ্ঠ লয়ার। কারণ উনি আমার মামলাও করেছেন, যদিও আমি ওনাকে একটা দুটো কেসে আমি পরাজিত করতে পেরেছি, কিন্তু এই অসম্ভব ওনার মতো অত বড় লয়ারকে। এবং এই ব্যাপারে আমার একটা ঘটনা এখন বললেন আপনার মনে পড়ছে। ওরা মা হচ্ছে যশোমতী পারেখ যশোমতী, উনি সাক্ষী দিতে উঠেছেন, তা আমি তো যেতাম প্রায়। সলিল, কারণ তখন ওসি হোমিসাইড এইগুলো মিস্টার সান্যাল এগুলো বলেছিলেন যে থাকতে, তো ও যশোমতী পারেখ উঠেছেন, উনি FIR বেকার। তো এফআইআর বেকার মানে? FIR বেকার না, যে শি ওয়াজ দি ফার্স্ট পার্সন গিভিং দ্য ইনফরমেশন টু দ্য পুলিশ। ঠিক। উনি ওনার বক্তব্যটাকে FIR হিসেবে ট্রিট হয়েছে। এবং এই যখন কোশ্চেন অ্যান্সার হচ্ছে, মানে যেরকম আমরা দেখি যে কাঠগড়ায় উঠে প্রশ্ন করে। হ্যাঁ, তখন আমরা তো ঠিক বাইরে আছি, তখন আর আমাদের পাবলিক প্রসিকিউটর ছিলেন আমাদের পাবলিক ছিলেন ব্যারিস্টার JK দাস এবং গণেশ মাইতি। এরাও খুব, গণেশ মাইতি এখনও আছেন, প্র্যাকটিস করেন, দাস সাহেব নেই এখন আর এই পৃথিবীতে। তো সেই সময় ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে একে তো আপনি চেনেন, এ কতবার আপনার মেয়ের উপরে চড়েছে, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ। এরকম হয়? এবং এটা হওয়ার পরে মহিলা বাস্ট ইনটু শাউটিংস, এবং তারপরে উনি ওই মানে চিৎকার চেঁচামেচি এমন করতে শুরু করলেন, খানিকটা অজ্ঞানের মতো হয়ে যান। আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাই, ওনাকে নিয়ে এসে বসাই, লেডি পুলিশও ছিল, এসে বসানো হয়, মাথায় জল টল দেওয়া হয়, মানে চোখে মুখে। এবং এই পরিস্থিতি দেখে জজ সাহেব ইমিডিয়েটলি চেয়ার ছেড়ে তার চেম্বারে চলে যান, কোর্ট থেকে বেরিয়ে যান।
চেম্বারে পালিয়ে যান প্র্যাকটিক্যালি। মানে সহ্য করা যায় না। এবং আইনি একটা ধারা আছে, আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারবো না, এক্ষুনি মনে করতে পারবো না। এভিডেন্স একটা আছে, আইদার 159 আর 161 কিছু একটা আছে। ইনডিসেন্ট কোশ্চেন ইউ ক্যানট পুট। সে আপনি যত বড় লয়ার হন না কেন, দ্যাট ইজ দ্য ডিউটি অফ দি কোর্ট টু প্রোটেক্ট দ্য উইটনেস। এবং আরেনকালি উঠলেন, উঠে মিস্টার বিশ্বাসকে বললেন যে আপনি এরকম প্রশ্ন আর করবেন না। মহিলাকে যাই ঠান্ডা ঠান্ডা বলে, ওর হাজব্যান্ড ছিলেন, কারণ হাজব্যান্ড তো পরে ঢুকেছেন আর চাকরি দিতে, ছেলেও ছিল, বড় মেয়ে বোধহয় এসেছিল। তো তারপরে ব্যক্তিগতভাবে কি প্রভাবিত হয়েছিলেন, মানে এত বড় ঘৃণ্য ঘটনা, শাস্তি দিতে হবে বাকি? তা উনি উনি অ্যাকচুয়ালি পুলিশি তদন্তটাতে পুরো আস্থা রেখেছিলেন। না আপনি? আমি হ্যাঁ, ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে রাগ না, সেরকম কোনো কিছু আমার ছিল না। আমি একটা জিনিস জানি যে সত্যটাকে প্রকাশ করতে হবে, তার সাজাটা হওয়া উচিত। এই সাজার জায়গায় কোনো কম্প্রোমাইজ থাকা উচিত না কোনো তদন্তকারী অফিসারের। একটা সময় অভিযোগ উঠে চলেছে এটা নাকি অনার কিলিংয়ের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, এরকম কোনো মনে হয়েছে কোনোভাবে? বা একদমই না, আমার কেন মনে হয় না, একদম না। কারণ ঘটনাটা তো খুব জঘন্য হয়েছিল, সেটা তো এখনও যে ঘটছে না তা তো না, ঘটছে, ওই সাজাও তো হচ্ছে। এমন এমন ঘটনা যা আজ আমরা শুনলাম, জানলাম, এর আগে কখনো এরকম কোনো ঘটনা এভাবে প্রকাশ্যে উনি বলেননি। Jadi